নমস্কার, আমি সুপর্ণা। আজ টলিউডের অনেক কলাকুশলী থেকে অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালকরা ভয়ে বলছেন, যাই যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। প্রতিবাদ করলে ছবির হীরক রাজার মতো হাতে না মারলেও ভাতে মারছে টালিগঞ্জের হীরক রাজা। কেননা প্রতিবাদ করলেই বন্ধ হচ্ছে কাজ, তাই টলিউড জুড়ে ধ্বনিত হচ্ছে, কাজ যদি পেতে চান গান হীরকের রাজার জয়গান। যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একসময় প্রশংসিত হতো দেশে দেশে, মন জয় করত কোটি কোটি দর্শকের, সেই বাংলা চলচ্চিত্র কৌলিন্য হারিয়ে এখন গভীর সংকটে। বাংলা চলচ্চিত্রের এই সংকট আপনাদের সামনে তুলে ধরেছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান বিশ্বাসে অবিশ্বাসের গত পর্বগুলিতে। যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণ ঘোষের শুভ মহরত, গৌতম ঘোষের দেখা, সৃজিত মুখোপাধ্যায়ের জাতিস্বরের মতো সৃজনশীল এবং বাণিজ্যিকভাবে সফল বাংলা ছবি তৈরি হয়েছে, তা আজ নেই বললেই চলে। আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডের এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী? টেকনিশিয়ান কিছু কথা শুনছিলাম যে এবার নাকি যেটা হাইক হয়েছে সেখান থেকে 7% ফেডারেশনকে দিতে হবে। আমি সেদিন ওটা দিয়েছি, আমি প্রতিবাদ করিনি। আজকে যে আমার সাফোকেশন লাগছে সেটার জন্য আমি রেসপন্সিবল। সেই দিন আমি প্রতিবাদ করা উচিত ছিল। আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি ঘুরে দাঁড়াতে হয়, সবার আগে গিল্ড সিস্টেমটাকে রিফর্ম করতে হবে সময়ের সাথে সাথে। এবং আমি মনে করি যে তারাই চালিকা শক্তি হয়ে বসুন যারা সেই কাজটা করতে জানেন। তিনি তো সিনেমা ইন্ডাস্ট্রির সাথে জড়িত নন, তিনি ফিল্ম বানাননি, তিনি অভিনেতা নন, তিনি টেকনিশিয়ান নন, যিনি কোনোদিন ক্যামেরার পিছনে দাঁড়াননি, কোনো যোগ্যতা নেই ছবি পরিচালনা করার, কোনো যোগ্যতা নেই টেকনিক্যাল হ্যান্ড হিসাবে কাজ করার, প্রভাবশালী দাদার দাপটে তিনি এখানে রাজ কায়েম করেছেন। তো ছিলেন এর আগেও, শুধু রাজনৈতিক তকমা আছে বলে তিনি বেরিয়ে যাচ্ছেন, কিন্তু সেটা কাম্য নয়। কাজ জানা লোক চাই, অজানা লোকের ভিড় বাড়িয়ে লাভ নেই ইন্ডাস্ট্রিতে। তো ওই ক্লাবের ওই চার্টের মধ্যে লেখা আছে যে উনি ধরো 100 টাকা পায়, আমাকে তাকে 110 টাকা দিতে হবে যদি আমি তাকে চাই। আর যদি না চাই তাহলে আমি আরেকটু বিলো দ্য গ্রেড কাউকে পাবো, যে 50 টাকার ভ্যালু যার, তাকে 100 টাকা দিয়ে পাঠানো হবে। এখন সেখান থেকে একটা চাঁদা তাকে দিতে হবে, যেহেতু সে অযোগ্য। সেই টেকনিশিয়ানটাকে ওই ক্লাবকে কিছুটা চাঁদা, তার ওই 100 টাকার থেকে কিছু চাঁদা ওই ক্লাবটাকে দিতে হবে, তবে সেই কাজটা পাবে। সেদিন সে প্রতিবাদ করেনি কেন? তারপরে যে এক্সপার্ট লোকটাকে কাজটা দেওয়া হলো না, সে ওই কাজটা পাওয়ার যোগ্যতা তার 100% ছিল, সে পেল না। যে দেখতে পাচ্ছে যে এক্স পেল না, ওয়াই চলে যাচ্ছে, ওয়াই এর ওই যোগ্যতা নেই, সে দিন প্রতিবাদ করলো না কেন? যদি যোগ্যতা অনুযায়ী পয়সা চাই, সেক্ষেত্রে আমার পিছনে 100 জন দাঁড়িয়ে রয়েছে যারা হয়তো আমার হাফ পেমেন্টেই কাজ করে দেবে, কিন্তু তারা কি কোয়ালিটির কাজ দিতে পারবে সেটা কিন্তু বিচার হচ্ছে না। বিশ্বাসে অবিশ্বাসের গত পর্বগুলিতে আপনাদের দেখিয়েছি টলিউডের ঠিক কি কি সমস্যা হচ্ছে, আর এবার দেখাবো টলিপাড়ার যে কলাকুশলী অভিনেতা, অভিনেত্রী কিংবা প্রযোজক, পরিচালকরা এই সমস্যায় পড়েছেন, তারা কি বলছেন, তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা কি, কিভাবে চলেছে টালিগঞ্জের এই সিন্ডিকেট রাজ। দেখুন, এখন যদি তুমি মনে করো যে তুমি সেখান থেকেও বেশ কয়েকজন টেকনিশিয়ানকে পছন্দ করে নিলে এবং তুমি চাইলে তার সঙ্গে কিছু লেখাপড়া জানা, তোমার ধরো যাদবপুর ইউনিভার্সিটি বা সেন্ট জেভিয়ার্সের কিছু ছাত্রকে তুমি তা নিচ্ছ, যে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করে এসছে, যে বিদেশ থেকে হয়তো এসেছে, তাকে তুমি নিচ্ছ। কিন্তু এখানকার নিয়ম যেটা হচ্ছে, তুমি নিতে পারবে না। মানে কোথাও কিন্তু নিয়ম নেই। আমি কিন্তু বহুবার এই জায়গাটাতে বলেছি, তোমাদের কোথায় আছে কাগজটা দেখাও, কোথাও তো একটা লেখা আছে। কেউ কোনো দিন আজ পর্যন্ত একটা লাইন কোনো মানে অলিখিত নিয়মটা কীরকম, কেউ কিচ্ছু বলবে না। তোমার হঠাৎ করে তুমি দেখলে তোমার টেকনিশিয়ানদের মধ্যে একজন মানুষ যার ওই গিল্ডের কার্ড নেই, কিন্তু সে কর্মদক্ষ এবং সে কাজটা জানে, হয়তো সে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকেই পাশ করে এসেছে। সবাই সেদিন হাত তুলে নিল, কিচ্ছু তুমি জানো না, তোমার জেনারেটর খুলে দিল, কাজ হচ্ছে না। আমি নিজে এটা সাফার করেছি, আমি নিজে ফেস করেছি এইগুলো। সুতরাং এখানে ওই লিখিত অলিখিত ঘটনা যেটা হচ্ছে, এখানে মাসল পাওয়ার এবং যেটা আমি ক্ষমতার কথা বলছি, এই অসভ্যতাগুলো অনেক দিন ধরে চলে আসছে। এখানকার বাংলার অভিনেতা অভিনেত্রীদের গত বছর পুজো হয়েছে, ফ্লাইটে করে বম্বেতে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে,
কলকাতার সেট ওখানে বানিয়ে দুর্গাপুজোর শুটিং হচ্ছে, বম্বেতে সেট বানানো হচ্ছে, অভিনয় করছেন বাংলার অভিনেতা অভিনেত্রীরা, তাদেরকে বিমানে করে বম্বেতে উড়িয়ে নিয়ে কলকাতার দুর্গাপুজোর ওখানে সেট আর্টিফিশিয়ালি তৈরি করে বিজ্ঞাপনটা বানানো হচ্ছে। কিন্তু অথচ কলকাতায় আমার পুজো প্যান্ডেল রয়েছে, উত্তর কলকাতার রাস্তা রয়েছে, লোক রয়েছে, সুন্দর সিনারি রয়েছে, শুটিং করতে তারা পারছেন না অথবা করতে চাইছেন না। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে যে বাংলার মানে আমি যখন বম্বেতে যাই বা কেরালায় যাই বা অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করি, তখন রীতিমতো লোকের ধরুন দরকার, মানে এখানকার ধরুন দার্জিলিং একটা সেট আপ দরকার, বলছে না আমরা ওটা মানালিতে রিক্রিয়েট করে নেব, দার্জিলিং করে, এরকম হয়েছে হিন্দি ছবিতে। যে জায়গায় দাঁড়িয়ে ছিল ইন্ডাস্ট্রি আস্তে 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 একটু মানে সার্টেন লবিজের দিকে চলে গেছে, মানে একটু ওই লবিরই আর্টিস্ট নেওয়া হবে, একটি বিশিষ্ট কিছু আর্টিস্ট নিয়েই কাজ হবে, তারা একটি ক্ষমতাসীন দলের অনুগত, মানে ওই বললাম না কুক্ষিগত কিছু অভিনেতা অভিনেত্রী, তাদেরকে নিয়ে একটা কাজ করার প্রবণতা এখন দেখা যাচ্ছে, মানে ওই আর্টিস্টরাই কাজ করবে এরকম আর কি। আমাদেরকে কী হতো প্রোডাকশানও, এখানে তো ইউনিট ছোট থাকে, যেহেতু বাংলার বিজ্ঞাপন, এইখানেও আমাকে যখন ছবি টবি হয়ে যায়, সমস্ত কিছু শেষ হয়ে যায়, তখন গিয়ে প্রোডাকশানের একটা লিস্ট আসে খরচ খরচা দেখতে, তখন বলছে এইটা কিসের জন্য লেগেছে, ক্যাটওয়াক আমাদের এখানে বাজেটে কেন, তো তখন সে বলে যে না দাদা ওই নিয়ম ওটা দিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, যেহেতু ওটা বিজ্ঞাপন, তার রেমুনারেশন যদি 1 টাকা হয় নর্মাল সিরিয়াল বা সিনেমা শুটিং করার ক্ষেত্রে, বাংলা বিজ্ঞাপন বলে তার রেমুনারেশন 2 টাকা, ডাবল। এমনকি ছবি তৈরিতে সরাসরি টাকা লগ্নি করতে পারছেন না প্রযোজকরা, তাদের ওপর আঙুল ঘোরাচ্ছে টলিউডের দাদারা, যেমন কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী কিংবা ক্যামেরা লাইটের মতো ইকুইপমেন্ট নেওয়ার ক্ষেত্রেও স্বাধীনতা পাচ্ছে না পরিচালক ও প্রযোজকরা, সবকিছুই নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট রাজ। স্বাধীনভাবে উপযুক্ত কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী কিংবা লাইট ক্যামেরা না পাওয়ায় ভালো ছবি তৈরি করতে পারছেন না তারা। অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের সুরক্ষার দোহাই দিয়েই চলছে তোলাবাজি। কি বলছে টলিউড, শুনুন। অধিকাংশ ছবি হয় খুব অল্প বাজেটের। এখন এই ফেডারেশন কি বলছে, ধরুন আপনার ছবি করতে গেলে আপনার লাগবে 20 জন টেকনিশিয়ান, ফেডারেশন বলছে 20 জন টেকনিশিয়ান নয়, 60 জন নিতে হবে। আপনার ছবির চরিত্রে সবকটা চরিত্র ধরুন টাক মাথা, আপনাকে হেয়ার ড্রেসার নিতে হবে। আপনি আউটডোরে শুধু 2-3টে ট্রেনের শট নেবেন, তার জন্য আপনাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিতে হবে, মেকআপ আর্টিস্ট নিতে হবে, হেয়ার ড্রেসার নিতে হবে, সব ঠিক করে দেওয়া হয়েছে। গিল্ডের দাবিটা কেন সেটাই খুব ইন্টারেস্টিং। আমি নিজেকে সৌরভ বিশ্বাসের জায়গায় বসিয়ে ভাবার চেষ্টা করলাম যে তাকে এটা কেন করতে হয় এই কারণে, ওই যে একটা বিপুল সংখ্যায় লোককে বেহিসাবি কার্ড দিয়ে দেওয়া হয়েছে, মানে আমার তো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। আমার যে পরিমাণ মানুষ দরকার, যে পরিমাণ প্রজেক্টস হচ্ছে, আমি সেই পরিমাণ ম্যান পাওয়ার বা রিসোর্স লাগবে। কিন্তু এখন দেখা যাচ্ছে একটা 7,000-8,000 মানুষকে কার্ড আমি ডিস্ট্রিবিউট করে দিয়েছি। আমি ধরুন আমি সৌরভ বিশ্বাস, এবার আমি আমার মানে নেতা হিসেবে বা লিডার হিসেবে নিজেকে ভালো রাখার জন্যে আমি সকলকে বলেছি হ্যাঁ তোমরা সব কার্ড টার্ড নিয়ে নাও, আমি তোমায় প্রোটেক্ট করবো। এবার গ্র্যাজুয়ালি কাজ কমছে, যেই হিসেবটা আপনাকে দিলাম যে প্রতি মাসে 10টা তো প্রজেক্ট হচ্ছে না, 2টো প্রজেক্ট ঠিকভাবে হচ্ছে কিনা সেটাও এখন একটা প্রশ্নের জায়গায় এসেছে। তাহলে বাকি এই যে 6,000-7,000 মানুষ কাজ পাচ্ছে না, তখন আমাকে নেতা হিসেবে তারা প্রশ্ন করছে যে কি হলো মশাই, আপনাকে ভরসা করে টাকাও দিলাম, কার্ডও করালাম, অথচ আপনি আমার কাজ তো কিছুই দিতে পারছেন না। সেইখানে তখন করছে কি, তখন প্রডিউসারকে বলছে না ঠিক আছে প্রজেক্ট করলে তুমি এই কটা লোক নিয়ে করো। আচ্ছা আপনাকে কাজ দিলাম, আপনার থেকে আমি 500 টাকা পার ডে করে রাখবো, এই ব্যাপারগুলো এখন চলছে। এবার এগুলোকে যখন ব্যালেন্স করে চলতে পারবো তখনই আমি কাজ পাবো। আস্তে আস্তে সবাই সারেন্ডার করতে শুরু করলো। আমি টেকনিশিয়ানদের কথা বলছি না, শুধু পরিচালকদের কথাও বলছি। ঠিক আছে স্যার, আপনারা যা বলবেন তাই হবে, এরম টাইপের করতে 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 আজকে সাফোকেটিং জায়গায় এবার তারাই এবার বিপ্লব করতে শুরু করেছে। কিছুদিন পরে তারা বিপ্লব বন্ধ করে আবার সিনেমা করতে শুরু করছে। প্রযোজককে, পরিচালক তো প্রযোজকের কাছে যা একটা গল্প জমা দিল, প্রযোজকের কাছ থেকে প্রজেক্টটা পেলো যে প্রযোজকগুলো ঠিক আছে আমি প্রডিউস করব। তা যে ডিরেক্টর আনছে তার তো সেই স্বাধীনতা থাকা উচিত
যে সে বেছে বেছে এইগুলো লোকগুলোকে নিয়ে, যে লোকগুলোকে নিয়ে সে টিম বানিয়েছে সেই টিম নিয়ে সেটাকে কাজ করতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু তোমার ঘরে কাজ করতে গেলে তোমার মতন করেই আমায় কাজ করতে হবে, এইটাই হচ্ছে অলিখিত। সেই জন্য আর সত্যজিৎ রায়, তপন সিনহা, মৃণাল সেন, ঋত্বিক ঘটক হবে না, আর হবে না। এই শতরূপা সান্যালি বলে যাচ্ছে হবে না আর। তুমি বলো না, আজকে এতদিন ধরে এত ছবি হচ্ছে, কেন আন্তর্জাতিক স্তরের কোনো ছবি তৈরি হচ্ছে না? কেন আন্তর্জাতিক স্তরের কোনো পরিচালক উঠে আসছে না? আমাদের পরিচালকরা কাজ কম জানে নাকি তাদের ভেতর ক্রিয়েটিভিটি কম? বাংলা সিনেমায় সরাসরি অর্থলগ্নি না করতে পারায় কমছে প্রযোজকের সংখ্যা। আগে যেখানে প্রতি বছর অনেক নতুন প্রযোজক আসতেন, বিনিয়োগ করতেন, কিন্তু এখন সেই সংখ্যাটা দ্রুত কমছে। ফলে কমছে সিনেমার সংখ্যা, কমছে কাজ। এতে আরো বাড়ছে সিন্ডিকেট রাজের বাড়বাড়ন্ত। এই নিয়ে কলা কুশলীরা কি অভিযোগ করেছেন শুনুন। মানে বিনিয়োগ থেকে রোজগারের সম্ভাবনা 120 টাকা, আর আমি তাকে জোর করে বলছি আপনি 150 টাকা বিনিয়োগ করুন, তাহলে 30 টাকা লসটা সে সাফার করবে কেন? সে তো ব্যবসায়ী। তো আমার ইনভেস্টর যদি জানে যে আমি আজকে দেবের মতো স্টারকে নিয়ে বা জিতের মতো সুপারস্টারদের নিয়ে কাজ করলে আমি ধরা যাক 5 কোটি টাকা বা 10 কোটি টাকা রোজগার করতে পারবো, তো তিনি তো বিনিয়োগটাও সেইভাবে করবেন। আমি যদি এখন তাকে গিয়ে বলি না আপনার 10 কোটি টাকা রোজগার হবে, আপনি 20 কোটি টাকা বিনিয়োগ করুন, কেন? তার কারণ ওই বাড়তি লোক বল, এই পলিসি প্রোটোকল, এই সমস্ত যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রবলেম হচ্ছে কাজের সংখ্যা কমেছে। এবার আর্টিস্ট ফোরামে আমার মেম্বারশিপ নম্বর হচ্ছে ধরুন 4000 কততম একটা এক্স্যাক্ট ফিগারটা ভুলে গেছি, মানে 4000-এর পরে, তার মানে আমার আগে 4000 জন মানুষ কিন্তু রেজিস্টার্ড আছেন। যে যদি প্রতি মাসে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে 10টা নতুন প্রজেক্ট হয়, এতগুলি হয় না, আমি তাও অঙ্কের সুবিধার্থে বলছি, এবং প্রতি প্রজেক্টে 100 জন ইউনিক সেট অফ অভিনেতা অভিনেত্রীদেরকে আমি হায়ার করছি, তাহলে সেই মাসে আপনি কিন্তু এমপ্লয়মেন্ট দিতে পারলেন 1000 জনের। ওই 1000 জন এমপ্লয়মেন্ট পাচ্ছে, 3000 জন কিন্তু এমপ্লয়মেন্ট পাচ্ছে না। তখন তারা এবার ফোরামকে প্রশ্ন করছে যে কি হলো, কাজ পাচ্ছি না, আমার রোজগার নেই। একজন পরিচালক কজন টেকনিশিয়ানকে নিয়ে কাজ করবেন সেটা নির্ধারিত হয় ছবির প্রয়োজনীয়তার নিরিখে। যে কাজটা 10 জন টেকনিশিয়ানে করে ফেলা যায় স্বচ্ছন্দে, সেই কাজটা যদি আপনাকে 50 জন টেকনিশিয়ানকে নিয়ে করতে হয়, যার 40 জনের কোনো কাজ নেই, তাকে আপনাকে পয়সাটা দিতে হবে। এটা তো অযৌক্তিক পথ। বছরখানেক আগে বাংলাদেশের একটা বড় প্রোডাকশন হাউস এখানে কাজ করবে বলে এসেছিল, এমন উৎপাত করে, এই যাদের নাম আপনারা বলছেন, ওই বিশ্বাসী অবিশ্বাস, ওই বিশ্বাস, তারা বাধ্য হয় এখান থেকে পাত্তারি গুটোতে। কাজ করতে এসেছিলেন এখানে, কিন্তু কাজ করতে পারলেন। তো অনেকগুলো ফ্যাক্টর থাকে, একটা মানে আমরা খুব ভালোভাবে বলে দিতে পারি যেটা এই হচ্ছে এটা, কিন্তু যারা বিনিয়োগ করছে, যারা প্রযোজক, তাদের কিন্তু অনেকগুলো টেনশন, অনেকগুলো ক্যালকুলেশন মাথায় রেখে একটা ছবি বানাতে নামতে হয়। একটা তো ছোট ইন্ডাস্ট্রি আমাদের, এইটুকু ইন্ডাস্ট্রি, তা সেটাও খুব ফ্লারিশ করছে সেরকম নয়, ধুঁকছে আস্তে আস্তে। ম্যাক্সিমাম প্রোডাকশন হাউস বাইরে চলে যাচ্ছে, হিন্দি প্রজেক্ট করছে বাইরে গিয়ে, যেটা আগে কলকাতায় হতো। নতুন প্রডিউসার কিন্তু কমে গেছে, যেটা আগেও আমরা দেখেছি, মানে অনেক নতুন নতুন প্রডিউসার প্রত্যেক বছরে কিছু না কিছু আসতে, তারা নতুন প্রডিউসার এলেই যে উনি আজকে একটা ইনভেস্টমেন্ট করে যে একটা ছবি, সে যত যে বাজেটই হোক, 50 লাখ 60 লাখ হোক, সেটা 1 কোটি হোক 1.5 কোটি হোক, তার কাছে এই গ্যারেন্টিটা নেই যে উনি এই ছবিটা করে ওই রিটার্নটা বের করতে পারবেন, ওই টাকাটা তার উঠে আসবে বা তুলতে পারবেন। এখন দেখো, এখানে প্রডিউসার ডিস্ট্রিবিউটার এখন মোটামুটিভাবে একই, এক্সিবিটার তাদের সংখ্যা কমে গেছে, ছিল 750 হল, সেখানে কমতে কমতে এখন সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা কত হয়ে দাঁড়িয়েছে, বোধহয় 100 কি 150। সুতরাং এই জায়গাগুলো অনেক কমে গেছে। এটাতে ক্ষতি হলো কার? যারা টাকাটা ইনভেস্ট করেছেন তাদের। আমি তো পরিচালক ছিলেন, এক্স্যাক্টলি, তাদের খানিকটা ক্ষতি হলো। এরম করে শুধু আমি একটা এক্সাম্পল বললাম, তো সেটা ইট স্টার্টস ফ্রম পিন টু এলিফ্যান্ট, সবটাতে তোমার গাড়ি ভাড়া থেকে শুরু করে টেকনিশিয়ানদের নেওয়া, তারপরে তোমার খাবারের ভেন্ডার নেওয়া, ইত্যাদি ইত্যাদি বাগড়া বাগড়া, পুরোটাতে সেই সময় থেকে আমি দেখে আসছি। আমি তো তখন প্রতিবাদ করিনি, আজকে নিজে যখন মানে একদম সাফোকেটেড হয়ে গেছি, তখন বলছি না এটা করা ঠিক না, এটা করা ঠিক না। আজকে সুরেন্দ্র ফিল্মস, ভেঙ্কটেশ ফিল্ম, অশোক ধানুকা, কেউ আজকে ইন্ডাস্ট্রিতে নেই, কেউ ইন্ডাস্ট্রিতে নেই। ডুবছে টলিউড, হারাচ্ছে বাংলা সিনেমার ঐতিহ্য, যোগ্যরা পাচ্ছে না কাজ, আর অযোগ্যরা টাকার লোভে ইন্ডাস্ট্রিকে কুড়ে কুড়ে খাচ্ছে। বহু অভিনেতা অভিনেত্রী, প্রযোজক, পরিচালক
কলা কুশলীর মতো প্রকৃত শিল্পীরা বাধ্য হয়েই তাদের পেশা বদলে ফেলছেন। কেউ চাউমিনের দোকান দিচ্ছেন, কেউ আবার সোশ্যাল মিডিয়ায় শাড়ি বিক্রি করছেন। পুরোনো দিনের টলিউডের গল্প বলতে গিয়ে কেঁদে ফেলছেন আবেগে। সেই করুণ কাহিনী তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, কত লোক ক্যাফে খুলছে, কত লোক শাড়ির বিজনেস করছে। এই দেখুন, এই শাড়ি আর্টিস্টরা, এই শাড়ি মানে তাদের অনেক পয়সাও আছে, তাদের এই শাড়ি এত টাকা দাম, এত টাকা। আমি তো এইসব কিছু করতেই পারি না। কাস্টিং লেভেলে তাদেরকে কিন্তু সাফার করতে হচ্ছে। মানে একটা ওই অদৃশ্য হস্তের প্রভাব থাকলেও থাকতে পারে, যে অজ্ঞাত কারণে মুখের উপর বলছে না যে আপনাকে হটিয়ে দিলাম, কিন্তু তিনি অডিশন দিচ্ছেন, স্ক্রিন টেস্ট দিচ্ছেন, তারপর কোথায় আর ডাক পাচ্ছেন না। কেউ মুদিখানা দোকানে কাজ করছেন, যে রাইটার সোনারপুরে বাড়ি, একটা বই খাতার দোকানে কাজ করছেন, সে অনেক কষ্ট করে কিন্তু অনেক কিছু করেছেন। কেন? ভালো স্টোরি নিতে গেলে কাটমানি দিতে হবে, তো কাজ জানো না জানো। অদ্ভুতভাবে একটা ক্যান্সেল কালচার সৃষ্টি করা হলো। অনির্বাণ ভট্টাচার্যের মতো ক্রিয়েটিভ ডাইরেক্টর, অভিনেতা, এ কিন্তু বাংলার অ্যাসেট। আজকে তাকে আমরা একটা শ্যাডো ব্যান করে দিলাম যে না, উনি কোথাও এ করলে করবো না। কেন? তার কারণ তিনি একটা মামলা করেছেন। জুন মাসে দেবের রঘু ডাকাতের পরে ওর হাতে কোনো কাজ নেই। পরমব্রতে কি চপের দোকান দেবে? পরিচালকরা কি বলছে অনির্বাণের ক্ষেত্রে? ও খুব ভালো অভিনেতা, কিন্তু ওর মতো চরিত্র সামনে আসছে না। ভালো চরিত্র আসলে ওকে আবার আমরা নেব। এগুলো হচ্ছে ছেলে বুলোনো কথা। ওই প্রযোজক পরিচালকদের কানে কানে কেউ কেউ এসে বলে গিয়েছেন যে মাস্টার মশাই আপনি কিছু দেখেন। এই বাঁদরামি কতদিন চলবে? এখানে লোকে খেতে পাচ্ছে না, এখানে লোক খেতে পাচ্ছে না। আমরা তখন খেতে পেয়েছি। আমরা ডেলি 5 টাকা ওই ছবি শুটিং করতাম, 9 টাকা 100 টাকা দিয়ে কাজ করেছি, কিন্তু খেতে পেয়েছি। কিন্তু এখন খেতে পাচ্ছি না। শোনো, আমি ছবি না করলে না আমার নুন ভাতটুকুনি জুটে যাবে। আমি তো নিজে একজন ভেটেরিনারি ডাক্তার। আমি কিছু না করলে, আমি আমার নিজের পেশাটা যদি চালিয়ে নিয়ে যেতে পারি, আমি তাহলে আমার সেইটুকুনি জুটিয়ে নিতে পারবো। কিন্তু ফিল্মকে তো আমি প্যাশনেটলি ভালোবেসেছি। যেভাবে একজন প্রেমিকা তার প্রেমিককে ভালোবাসে, আমি ফিল্মকে সেভাবে ভালোবাসি। আমি তার এই অপমান দিনের পর দিন দেখতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। বাংলা সিনেমায় যোগ্য শিল্পীরা ব্রাত্য হওয়ায় দর্শকরাও বঞ্চিত হচ্ছে ভালো সিনেমা থেকে। যাদের বিনোদনের জন্য শিল্পীদের এত পরিশ্রম, তারা কি বলছেন? সাধারণ দর্শকরা বাংলা সিনেমার বেহাল দশাকে কিভাবে দেখছেন, শুনুন। এখনকার সিরিয়াল আর আজ থেকে 20 বছর আগেকার সিরিয়ালের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কারণ আগে সিরিয়াল হাতে গুনে বলা যেত, চ্যানেলও দুটো একটা ছিল। এখনকার সিরিয়াল দেখতে বসলে মনে হয় যে আমি যেটা খাবো না, কিন্তু জোর করে গলা টিপে আমাকে খাইয়ে দেওয়া হচ্ছে। যারা লিখছে, আমরা যখন কারা লিখছে দেখতে যাই, সব কটা লেখক প্রায় একই, 4-5টা লেখক লিখছে এবং অভিনয় করছে যারা, প্রত্যেকটা সিরিয়ালে প্রায় একই মুখ। হ্যাঁ, আমরা দর্শকরা ভালো অভিনয় দেখতে চাই। আমি নিজে কাজ করি, সেই ক্ষেত্রে ভালো কাজও দেখতে চাই। যাদের কাজ এখন দেখতে পাই না, তাদের কাজটা দেয়া হচ্ছে না কেন, কোন অদৃশ্য কারণে সেটা বুঝতে পারছি না। কিন্তু এক এক সময় মনে হয় এটার মধ্যে একটা কোনো রাজনীতি আছে। রাজনীতিটা রাজনীতির জায়গায় থাকুক, শিল্পটা শিল্পের জায়গায় থাকুক। কাজ তো শিল্প থেকে আসে, সেই শিল্পটাই নেই। সিনেমা সিরিয়াল দেখে যেটা দেখছি, আমরা দিনের পর দিন সমাজকে নোংরা করছি। আজও পুরনো দিনের ছবি দেখি, আজও পুরনো দিনের গান শুনি, কারণ এখনকার গান একবেলা শুনলে পরের বেলায় মনে থাকে না। কিন্তু আজ থেকে 40 বছর 50 আগের চলচ্চিত্র যা যা দেখে এসছি, আজও হয়তো সিন কেউ যদি বলে, 74.5-এর কথাই বলছি, যদি কেউ বলে নবদ্বীপ হালদার কি ডায়লগ দিয়েছিল সেটা বলে দিতে পারবো। কাজের মাসিকে বিয়ে করছে, কাজের মাসি সিনেমার হিরোইন। ভিউয়ার্সের ওপরে আর্টিস্ট সিলেকশন হচ্ছে, তাই কোয়ালিটি নেই। আগামী দিনে চাইছি যাতে আবার শিল্প ফিরে আসুক, রাজনীতি বন্ধ হোক। বেশ কিছু সিনেমার অভিনেতা অভিনেত্রীরা আজকে আমাদের রাজ্য চালানোর ব্যবস্থায় নিয়েছেন বা যাদের জায়গায় দাঁড় করানো হয়েছে, তারা অভিনয়টাকে নিয়েই ঠিকঠাক নয়। টলিউডকে যে তারা ভবিষ্যৎ প্রজন্মকে যে এগিয়ে নিয়ে যাবে, সেটাই ঠিক নেই তাদের। তারা রাজ্য চালাবে কি করে? মা বাবার একটা মেয়ে হচ্ছে, তার আবার বিয়ে হচ্ছে, তার আবার আরেকটা মেয়ে হচ্ছে, কিন্তু মা বাবার বয়স হচ্ছে না। আগের মধ্যে একটা কোনো টপিক ছিল, কোনো থিম ছিল, যেটা ট্যাগ লাইন, মানে সিরিয়ালের যে নাম, সেই নামকে ওরা ফুটিয়ে তোলে। বাট এখনকার নামে কোনো ফোটানোটা নেই।
সেই একই বিয়ে হচ্ছে, 3-4টে আরও সব নায়িকার চলে আসছে, তাদের সাথে আবার তাকে মেরে দিচ্ছে, আবার কোনো সময় বছর পরে আবার সেই নায়িকা আবার ফিরেও আসছে। আগে যেমনি একটা শখ করে দেখতাম, বিকেল 5টা হলে নয় দিদা দাদুর সাথে বসে দেখতাম, এখন সেটা হয় না। টাইম পাস, কোনো একটা জায়গায় যাচ্ছে টাইম কাটানোর হয়, সেই জন্যে দেখা। ভালো যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা অবভিয়াসলি বঞ্চিত হচ্ছে, কারণ এখন যা সব মুখ উঠছে তারা একদমই পারছে না, মানে সেটা দিতে পারছে না যেটা দর্শকরা চায় তাদের থেকে। হ্যাঁ, এখনকার সিরিয়ালগুলোতে শুধু একটা ছেলেকে নিয়ে সব মেয়েরা, মানে একটা ছেলের পেছনে 2-3টে মেয়ে, মানে ওই ব্যাপারটা সব সিরিয়ালেই যেন আসছে, ওটাই ভালো লাগে না দেখতে। না, সব সিরিয়াল সবাইকে নিয়ে দেখা যায় না। আরও ভালো কিছু গল্প আসুক, ভালো অভিনেতা ভালো, বাট চাইছি নতুন কিছু মুখ আসুক। ভালো কাজ অবশ্যই আমরা সবাই দেখতে চাই, তো আমি চাইবো যে রাজনীতিটা বন্ধ হয়ে সবাই কাজ পাক, যারা ভালো ট্যালেন্টেড তারা সবাই কাজ পাক। আজকালকার দিনে যেটা দেখছি সেই হিসাবে আমার মনে হয় কিছু, যেরকম আগে আমরা 5 সিরিয়াল দেখেছি, মানে বলিউডেরও কিছু যেরকম কসৌটি জিন্দেগি কি এরকমও দেখেছি, যেরকম ডিফারেন্ট স্টোরি, পাবলিক সেটা নিয়ে অনেক ভালোবেসেছে। কিন্তু এখনের সময় না সেই মন ছোঁয়া সেই সিরিয়াল পাচ্ছি না, এটাই হচ্ছে ব্যাপার। সেই একই সেই বৌমা পেটাচ্ছে এই ধরনের, মানে এক্সট্রা যে কিছু ভালো কিছু হবে এরকম কিছু পাচ্ছি না। তো আমার থিঙ্কিং এটা, যদি ভালো কিছু স্ক্রিপ্টিং হয়, ভালো কিছু স্টোরি হয়, তো আই থিঙ্ক পাবলিকের সেটা ভালো লাগবে আর ঘরে ঘরে সেটা পৌঁছে যাবে। বিকজ আর মানে সবাই তো এন্টারটেন হওয়ার জন্য জিনিসগুলো দেখছে, তো আমার মনে হয় সেটা যদি ভালো কিছু, মানে পরিচালকরা যদি ভালো কিছু ভাবে, তো আমার মনে হয় সবার জন্য এটা বেটার। রাজনীতি যদি নিয়ে বলি, সেটা তো প্রথম থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতি সব দিক থেকেই মানে আর কি সবাই বঞ্চিত হচ্ছে। এবার যদি আমি টলিপাড়ার এটা বলি, সেটা আমরা সবাই ছোট বড় সবাই সিরিয়াল দেখি, কিছু এরকম কমপ্লেন আসছে যেটা আমরা দেখতে পাই দর্শক হিসাবে, যে হ্যাঁ এরকম এই পারছি না বা ওটা পারছি না, কারোর টাকা নিয়ে প্রবলেম হচ্ছে, প্রডিউসারের কিছু জিনিস নিয়ে প্রবলেম হচ্ছে। তো আমার মনে হয় এই জিনিসগুলো যদি যারা ভিতরে যারা মানুষরা আছে, যারা সিনিয়র মানুষরা আছে, তারা যদি একটু জিনিসগুলোকে দেখে ভালোভাবে, তো আমার মনে হয় এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। মানে আমরা সালমান শাহরুখও দেখে এসেছি, আমরা দিলীপ কুমারও দেখে এসেছি। সত্যজিৎ রায় যদি আজকে নতুন উত্তম কুমার বা এরকম কাউকে যদি না ওঠাতো, তাহলে আমরা উত্তম কুমার পেতাম না। তো আমার কথাটা এটাই যে হচ্ছে, যেরকম আগের পরিচালকরা দেখতো যে হ্যাঁ নতুন মুখের তালাশ করতো, যে জিনিসটা হতো, এখনও পরিচালক যদি একটু এরকম করে, আমার মনে হয় রাজনীতির জায়গাটাও ঠিক থাকবে আর এইটাও করা ঠিক থাকবে। যেহেতু এটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, তো এটার কাজ হচ্ছে সবাইকে খুশি দেওয়া। তো এখানে আমার মনে হয় যে মানে ওইটাই থাকা উচিত, তার মধ্যে রাজনীতি ঢোকানো এইগুলো না, আমার মনে হয় না জিনিসগুলো ঠিক আর কি। অ্যাকচুয়ালি আগেকার যুগে যেসব সিনেমা বা সিরিয়ালগুলো হতো, বিভিন্ন কাহিনী নিয়ে হতো। এখন কাহিনীটা পুরো একই রকম, একটা সংসারে গণ্ডগোল, বউ চলে যাচ্ছে, একটা ছেলে 4টা বিয়ে, এইগুলো পাবলিক বেশি দিন নিতে পারবে না। গল্প, কোনো সাহিত্যিকের গল্প বা পুরনো দিনে ঐতিহাসিক কোনো গল্প যদি হয়, তাহলে পাবলিক আবার নেবে, আবার সিরিয়ালের দিকে লোকে ঝুঁকবে এবং হলের দিকে লোক যাবে। বাংলা ছবির হাল ফিরবে কিভাবে? সমাধান কোন পথে? বাংলা অভিনেতা অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, কলাকুশলীরা কি আবারও স্বাধীনভাবে কাজ করতে পারবেন? এই বিষয়ে আমরা টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, কলাকুশলীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা কি আশার আলো দেখছেন? দেখুন। যে একটা বড় সময় গেছে, যে সময়ে অর্থের বিনিময়ে প্রচুর সংখ্যক মানুষকে এই ফেডারেশনের মেম্বারশিপের কার্ড দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সংখ্যাটা এত বেড়ে গেছে, এবং সেটা সঠিকভাবে স্ক্রুটিনি করে যে না কতদিন ধরে কাজ করছেন, কি করছেন না করছেন, এইসব ভিত্তিতে হয়নি। একদম সোজা ভাষায় নেপোটিজম বা ফেভারিটিজম, যে 6,000, 7,000, 8,000 তাদের নাকি সদস্য, কিন্তু তারা যে ট্যাক্স জমা দেয় বা খাতায় যে হিসেব আছে, দেখা যাচ্ছে এত হাজারের কোনো হিসেবই নেই। প্রশ্নটা হচ্ছে যে মেম্বারশিপ হওয়ার জন্য যে টাকা দিতে হয়েছে, যে সাবস্ক্রিপশন ফিসটা দিতে হয়েছে, সেইটা তাহলে কোথায় গেল? তার মানে এখানে একটা কিন্তু অর্থনৈতিক তছরূপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলা দর্শক কি নেবে? যেটা নেবে সেটা চলবে, যেটা নেবে না সেটা 2 মাস 3 মাসে টেলিভিশনে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। সেটা তো টেলিভিশন চ্যানেলের যারা লোকজন আছে, যারা ক্রিয়েটিভ লোক হেডসরা আছে, তারা বুঝবে, যারা প্রডিউসারের ক্রিয়েটিভ সাইড যারা আছে তারা বুঝবে। সেখানে আমাদের কাজ হচ্ছে, এটা সৌমিত্রজিটু খুব ভালো বলেছিলেন, উই আর প্রফেশনাল অ্যাক্টার্স। তো আমাকে
আমি যেখানে গিয়ে কাজটা করব সেখানে আমি ফুল ডেডিকেশন দিয়ে সেই কাজটা করে আমি অর্থ উপার্জন করব। আমরা এটা শুনতে পাচ্ছি অনেক জায়গায় যে বাংলা সিনেমার মান নাকি অনেকটা কমে গেছে, সেটা আপনি কতটা সহমত? আমি তো এক্ষুনি বললাম যে বাংলা যে ছবির মান খারাপ হবে সেই ছবি চলবে না। আবার অনেক সময় হচ্ছে ভালো ছবিও চলছে না, তার কারণ হল পাচ্ছে না। তো হল না পাওয়ার ডিস্ট্রিবিউশনটা একটা বড় ফ্যাক্টর। হল অনেক কমে গেছে, বাংলা সিনেমা হল অনেক কমে গেছে, সিঙ্গল প্লেক্সগুলো বন্ধ হয়ে গেছে, মাল্টিপ্লেক্সগুলো চলছে, মাল্টিপ্লেক্সে প্রপার প্রাইম টাইমে শো পাচ্ছে না। কিন্তু অনেক সময় হয় যে যে ছবিটা লেগে গেছে অন্য টাইমেও, প্রাইম টাইমে লাগেনি অন্য টাইমে লাগছে, তখন তাদের প্রাইম টাইমে শো দেওয়া হচ্ছে। তার মানে বাংলা ছবি নিজেরাই মানে নিজেদেরকে ছুরি মারছে। তার কারণ খারাপ ছবি, প্রচুর খারাপ ছবি বানিয়েছে বলেই তো আজকে বাংলা ছবির পাশে দাঁড়ান বলে লোকজনকে চেঁচাতে হচ্ছে। চেঁচাবো কেন? রিজিনাল ছবি একটা সময় তো সুপার ডুপার হিট ছবি হতো, বাংলা ছবি থেকে কপি করা হতো, অন্য হিন্দি ছবি হয়েছে। এখন আমরা হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি থেকে ফ্রেম টু ফ্রেম টুকে ছবি বানিয়েছি। তো সেই ছবি যখন দর্শক টেলিভিশনে ফ্রিতে দেখছে, সেই ছবি সে পয়সা দিয়ে কেন হলে যাবে? কেন পরপর ছবি খারাপ হয়েছে। সমস্যাগুলো যেভাবে বাড়ছে তাতে যদি টলিউডের এই পচন খুব তাড়াতাড়ি বন্ধ না করা যায় তাহলে একদিন রুগ্ন শিল্পে পরিণত হবে টলিউড। কিন্তু এখানেও রয়েছে প্রশ্ন, বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে এই ব্যভিচার বন্ধ করতে কারা উদ্যোগী হবে? সমস্ত অন্যায় অবিচারকে দমন করে কি জয় হবে শিল্পী আর শিল্পের? টলিগঞ্জের দাদারা কবে বুঝবেন শিল্পী ও শিল্পের কদর? এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ছে জানেন। শিলং পাহাড়ে শুটিং চলছে, পাহাড়ি পাথুরে রাস্তায় দাঁড়িয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া। একজন ছবির পরিচালক, অন্যজন প্রযোজক। ছবির প্রধান মহিলা চরিত্র যক্ষ্মায় আক্রান্ত। কি হবে তার পরিণতি? ধন্দে পরিচালক। যক্ষ্মায় আক্রান্ত নিতা কি বেঁচে থাকবে, নাকি নিতার বাঁচতে চাওয়ার করুণ আকুতি হার মানবে? ঝগড়াটা সেই নিয়েই। তখন দুই রকম শট নিলেও শেষ পর্যন্ত ছবির পরিচালক ঋত্বিক ঘটক সিনেমায় জায়গা দিলেন দ্বিতীয়টাকে। দাদা আমি বাঁচতে চাই। দাদা আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি, দাদা আমি বাঁচবো, দাদা আমি। এই সংলাপে তৈরি হলো মেঘে ঢাকা তারা নামক এক ইতিহাসের। পুরনো বাংলা সিনেমার ইতিহাস ঘাটলে এমনই বহু ঘটনা পাওয়া যায়। কিন্তু যতবারই এমন মতবিরোধ তৈরি হয়েছে ততবারই জিতেছে শিল্প আর শিল্পীদের পরিশ্রম। কিন্তু আজ পরিস্থিতি একেবারেই আলাদা। টালিগঞ্জের শিল্পীদের ওপর চাপানো হচ্ছে নিয়মের বেড়াজাল। সেই বেড়াজাল ভেদ করে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিও এখন বলছে দাদা আমরা বাঁচতে চাই। কিন্তু সেই আকুতি কি দাদাদের কান পর্যন্ত পৌঁছাবে? সিন্ডিকেটের মেঘ সরিয়ে আজকের নক্ষত্ররাও কি জ্বলে উঠবে? সেই অপেক্ষায় থাকবো আমরা।